হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির দুটো মামলা ছিল আজকে। একটা হচ্ছে হাইকোর্টে শুনানি ছিল, আর একটি সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেই দুটো মামলার আজকে শুনানিতে কি হলো এবং পরবর্তী কি নির্দেশ দেওয়া হলো তার বিস্তারিত আপডেট নেব। একই সঙ্গে এখন এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই সম্পর্কেও কিছু লাস্ট আপডেট যা পাওয়া গেছে সেগুলো কিন্তু আমরা জানব। তো প্রথমেই আমরা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলা যে মামলা তার বিস্তারিত আপডেট নেব। এসএসসি ইতিমধ্যে দুটো লিস্ট প্রকাশ করেছে, যারা হচ্ছে টেন্টেড বা দাগি ক্যান্ডিডেট। শিক্ষকদের হচ্ছে একটা লিস্ট যেখানে 1806 জন। আরেকটি প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সিডি 3512। তাহলে এই যে মোট সংখ্যাটি দাঁড়ালো সেটা হচ্ছে 5000-এর একটু বেশি, অর্থাৎ 5318 জন দাগির নাম ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে। তো আজকে অ্যাডভোকেট ফিরদৌস শামীম তিনি কিন্তু যা হিসাব দিয়েছেন যে এই টেন্টেড বা দাগিদের এখনও পর্যন্ত যা এসএসসিরই কথায় যে র্যাঙ্ক জাম্প, তারপরে বিভিন্ন ওএমআর জালিয়াতি, এই সমস্ত বিষয়ে টেন্টেডের যে লিস্ট যার ধাপে ধাপে যে সময় বলেছে এসএসসি, তো সেই সংখ্যাটা দাঁড়িয়েছে হচ্ছে 7293। তাহলে এত কম সংখ্যক কেন লিস্ট দেওয়া হলো? এখনও পর্যন্ত 7293 জনকে টেন্টেড এসএসসি বলছে, কিন্তু লিস্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5318। তাহলে এত হিউজ ক্যান্ডিডেট মাঝখানে তাদের নাম কেন টেন্টেড লিস্টে নেই? এটাই ছিল আজকের মেন যে বক্তব্য, যে আর্গুমেন্ট আদালতে। তারপর মাননীয় বিচারপতি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই যে 7293 জনের যে কথা বলা হচ্ছে, এই 7293 জনের বিস্তারিত তালিকা অবিলম্বে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তাহলে এখন শিক্ষামহলের উপরে বা চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং যে শিক্ষামহল যারা রয়েছে অর্থাৎ বিশেষ করে এসএসসি, তাদের ক্ষেত্রে একটা বিশাল চাপের বিষয়, কারণ তারা প্রথম থেকেই এইগুলো নিয়ে খিচুড়ি পাকানোর চেষ্টা করছে। কারণ যখনই দাগিদের কথা বলা হচ্ছে, তাহলে দাগি যদি তুমি জানবে, তাহলে সুপ্রিম কোর্টে সময় মতো বা হাইকোর্টে সময় মতো সেই তালিকা পেশ করা হলো না কেন? তাহলে এই যে 26,000-এর কাছাকাছি যে চাকরিটা বাতিল হয়েছে, দাগি যদি মাত্র এই 7293 জন থাকে, তাহলে তাদেরই চাকরি বাতিল হতো, আর সেই জায়গায় যারা ওয়েটিং লিস্ট ছিল তারা সেখানে চাকরি পেতেন। তাহলে কি হলো? ঘটনাটা অন্যরকম হতো। কিন্তু দাগি অযোগ্য কারা সেই সময় পৃথক করার চেষ্টা করা হয়নি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যার ফলে কিন্তু এই ঘটনাটি ঘটলো যে পুরো 26,000 পথে বসছে, তার মধ্যে যারা টেন্টেড তারা তো বসছে ঠিক আছে, কিন্তু যারা সব কিছু ঠিকঠাক ছিল তাদের সমস্যা হয়ে গেল। এখন এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে যে 3512 জনের যে তালিকা দিয়েছে সেটাও ছিল অসম্পূর্ণ। সেখানে প্রার্থীদের নাম থাকলে বাবার নাম ঠাম নেই। পরবর্তীকালে এই যে 1806 জনের যে একটা লিস্ট দেওয়া হলো সেদিন, সেখানে বাবার নাম ঠাম দিয়ে আবার দেওয়া হয়েছে। যাই হোক, যে ঘটনাটা হচ্ছে যে এই যে 7293 জন, তাদের কিন্তু পুরোপুরি দিতে হবে। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবী, তাদেরও বক্তব্য শুনেছেন। তারপরে কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম বলে দিয়েছেন, যে নিয়ম মেনে এই তালিকা প্রকাশ করতে হবে। কি কি না, ফার্স্ট হচ্ছে রোল নম্বর থাকতে হবে, রোল নম্বর। তারপরে হচ্ছে তাদের বাবার নাম, ফাদার্স নেম। তারপরে হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি থাকতে হবে, এবং আনুষঙ্গিক অন্য অন্য যে সমস্ত বিষয় সেগুলো কিন্তু থাকতে হবে। এরকম করে বিস্তারিত লিস্ট প্রকাশ করতে হবে। আরও স্পষ্ট করে দিয়েছেন যে টেন্টেড বা কলঙ্কিত তালিকা যেটা হবে, সেই তালিকায় কিন্তু
যেটা পরিষ্কার কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো 4 ধরনের মূলত এখানে অনিয়ম হয়েছে। সেই 4 ধরনের অনিয়ম কি? নাম্বার 1-এ রয়েছে হচ্ছে র্যাঙ্ক জাম্প। র্যাঙ্ক জাম্পটা কিন্তু প্রচণ্ড একটা উল্লেখযোগ্য বিষয় এই যে এসএসসির যে দুর্নীতিতে। তারপরে এক্সপায়ার্ড প্যানেল তার রয়েছে, মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেখান থেকে রয়েছে, আর প্যানেলের বাইরে থাকা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এনে ঢোকানো হয়েছে। ওএমআর তো নেই, মিসম্যাচ, সেসব বাদ দিন, ওএমআরের অবস্থা তো খুবই খারাপ। এই ধরনের বিষয়। তাহলে ভবিষ্যতে যেন এই যে 7,293 জন কোনো পরীক্ষায় এসএসসির কোনো পরীক্ষায় বসতে না পারে সেদিকেও কিন্তু নজর রাখতে হবে এবং সেইগুলো স্পষ্ট করতে হবে এসএসসিকে। তো এই হলো এসএসসির বিষয়। এখন ব্যাপার হচ্ছে আরও একটি বিষয়, আজকে এই সুপ্রিম কোর্টে এই বিষয়ে আলোচনা হয়েছে। একটা মামলা সুপ্রিম কোর্টে যে মামলাটি ছিল সেটি এসএসসি সংক্রান্ত মামলার মূল বিষয় সেটা হচ্ছে এই টেন্টেড আর আনটেন্টেড। তাহলে যোগ্য অযোগ্য যখন আলাদা করা হলো, যোগ্য আর অযোগ্য যখন আলাদা করা হলো, তখন সুপ্রিম কোর্টে তখন দেওয়া হলো না কেন? এই নিয়ে কিন্তু এখন একটি মামলা হয়েছে যে এখন যেহেতু যে টেন্টেড অর্থাৎ দাগিদের নাম প্রকাশ্যে আসছে, তাহলে যারা দাগি নয় তাদের চাকরি আবার পুনরায় ফেরানো হোক, এই বিষয়ে কিন্তু একটি মামলা ছিল সুপ্রিম কোর্টে। এখন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কিন্তু মামলাটি ছিল এবং এই মামলায় প্রধান বিচারপতি কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য এখানে যে অবজারভেশন সেটা দিয়েছেন যে দুর্নীতির ব্যাপক কারণেই কিন্তু হাইকোর্টে এই প্যানেলটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট এর আগেও এই সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিত খতিয়ে দেখেছে এবং হস্তক্ষেপের কোনো প্রয়োজন অনুভব করেনি, তাই এখনও তারা হস্তক্ষেপ করবে না। প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন করেছেন, যেখানে দুর্নীতি প্রমাণিত সেই কারণেই হাইকোর্ট এই নিয়োগ বাতিল করেছে, সেখানে সুপ্রিম কোর্টের এখন আর কী করার আছে? আপনারা ঠিক কী চাইছেন? এমনটাই কিন্তু প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি। তো মামলাকারী পক্ষের আইনজীবী তিনি কিন্তু চাকরি প্রার্থীদের অসহায়তা সেই বিষয়টা কিন্তু সামনে তুলে ধরেছেন। তিনি বিচারপতির যে প্রশ্ন তার উত্তরে জানিয়েছেন তারা মূল যে রায় বা জাজমেন্ট সেটাকে কিন্তু তারা চ্যালেঞ্জ করছে না, তারা বরং এই রায়ের ফলে সাধারণ ও যোগ্য যে পরীক্ষার্থীরা তারা যে চরম ভোগান্তির শিকার হয়েছে সেই সংক্রান্ত বক্তব্য কিন্তু তুলে ধরেছেন। তাহলে মেন কি না, ইতিমধ্যে অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, তো সেখানে যোগ্য প্রার্থীরা কেন ভুক্তভোগী হবেন? আর জনস্বার্থ মামলার মাধ্যমে এই যে যোগ্য যারা প্রার্থী তাদের সুবিচার নিশ্চিত করা হোক, এমনটাই কিন্তু দাবি করেছেন। তবে সব যুক্তি শোনার পরেও কিন্তু প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেননি আর মন্তব্য কিছু করেননি। তিনি বলেছেন যে আমার কাছে আর কিছু করার নেই, আমরা এগুলো নিয়ে আর কিছু করতে পারবো না। তখন মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে কেসটা তাহলে একেবারে খারিজ করা না করে দিয়ে আমাদেরকে সুযোগ দেওয়া হোক যাতে আমরা হাইকোর্টে এটা নিয়ে আবার আবেদন করতে পারি। তো সেই বিষয়টা মঞ্জুর হয়েছে, অর্থাৎ এই চাকরি প্রার্থীরা বা যারা যোগ্য প্রার্থীরা তারা চাইলে হাইকোর্টে আবার এই বিষয় নিয়ে মামলা করতে পারেন, কিন্তু খারিজ করে দেওয়া হয়নি পুরোপুরি মামলাটি। হাইকোর্টে এই বিষয় নিয়ে আলোচনা হতেই পারে, তবে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে এই নিয়েও কিন্তু আর ভবিষ্যতেও কোনো কিছু করা যাবে না, এমনটা কিন্তু পরিষ্কার। কারণ এর আগে অনেকবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে গেছে, কিন্তু শেষমেশ সবই খালি হাতে ফিরতে হয়েছে এই যে প্যানেল বাতিল সংক্রান্ত মামলাটি। তো যাই হোক, এই বিষয়টার জন্য দায়ীও এসএসসি, কারণ তারা প্রথমেই যোগ্য অযোগ্য লিস্ট যদি টাঙিয়ে দিত তাহলে আজকে হয়তো রায়টা অন্যরকম হতে পারত, যে রায়টা এখন হয়েছে যে 26,000-এর ব্যাপারটা রয়েছে। তাহলে এসএসসি এই মুহূর্তে জর্জরিত, একদিকে 10 নম্বর দিয়েছে তার জন্য জর্জরিত, অন্যদিকে গ্রুপ সি আর ডিতে আবার 5 নম্বর দেওয়া হচ্ছে তার জন্য জর্জরিত মামলায়। আর এদিকে টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের
নিজেরাই যা এক এক সময় যা পরিসংখ্যান দিয়েছে তাতে যা সংখ্যা দাঁড়ায় সেই থেকে আর যেগুলো প্রকাশ করা হয়েছে সংখ্যাটা অনেক কম, তো সে তার জন্য জর্জরিত অবস্থায় রয়েছে। এখন এই বিষয়ে আর একটা কথা বলার যে যে গ্রুপ সি আর ডি যে নিয়োগ প্রক্রিয়া চলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ফার্স্ট এসএলএসটি এনটিএস নন টিচিং যে স্টাফ, তো এইখানে কিন্তু যে আবেদন করার শেষ হচ্ছে 3 ডিসেম্বর, এটা কিন্তু শেষের পথে। আপনারা জানেন যে আজকে ডিসেম্বরের 1 আর 2 দিন মাত্র আছে শেষের পথে। তো যা এখানে কত আবেদন পড়লো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনও পর্যন্ত আবেদনের সংখ্যা 10 লাখ 10 লাখ আবেদন ইতিমধ্যে হয়ে গেছে। তার মধ্যে বলে রাখি গ্রুপ সি আর গ্রুপ ডি, তার মধ্যে গ্রুপ ডি এ হচ্ছে আবেদনের সংখ্যা বেশি, কারণ আপনারা জানেন যে গ্রুপ ডিতে পোস্টও বেশি এবং গ্রুপ ডিতে যে মিনিমাম কোয়ালিফিকেশান ছিল 8 পাস, তো 8 পাস যখন মিনিমাম কোয়ালিফিকেশান ছিল, দীর্ঘ অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে, সুতরাং সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন না, তাই এই সংখ্যাটি অনেক বেশি গ্রুপ ডিতে। আর গ্রুপ সি এর সংখ্যাটা তুলনামূলক কম, কারণ সেখানে পোস্টও কম। তো যাই হোক, এবং সেটা যে ওটা মাধ্যমিক পাস ছিল আর এটা 8 পাস ছিল, তো এই জন্যই কিন্তু এই বিষয়টা হয়েছে। তবে আবেদন সবাইকে করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে। কি চাকরি হবে না না হবে সে তো পরের ব্যাপার, কারণ যেহেতু এখানেও 5 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত শোনার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।